আচ্ছা, আমরা আজকে দেখব হচ্ছে লিসেনিং সেকশন 4। তো সেকশন 4 আমরা কিভাবে সলভ করতে পারি সেই বিষয়টা দেখব। আচ্ছা, তাহলে সেকশন 4 আমাদের হচ্ছে 10টা গ্যাপ আসবে। এই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হবে। তো আজকে আমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখব যে 10টা গ্যাপ আমরা কিভাবে এটা করতে পারি। আচ্ছা দেখেন, তো সেকশন 1 এবং সেকশন 4 মিলিয়ে আমাদের একটা টার্গেট আছে, এটা যেন আমরা ভালো একটা 18 মার্কস আমরা তুলে রাখতে পারি। কারণ 1 এ আপনি যদি 10 এ 10 রাখেন, এখানে আপনার 10 এ 8 রাখা উচিত। আমি আসলে গ্যাপটা আসলে একদম ইজি বলবো, কারণ গ্যাপটা আসলে নাম্বার ওঠানোর একটা জায়গা। সো এই গ্যাপে আপনাদেরকে এগিয়ে থাকতে হবে লিসেনিং এ, ঠিক আছে? ওকে, গ্যাপের বেশি কিছু নিয়ম নেই। রিডিং এর নিয়মগুলো এখানে আমরা ফলো করতে পারি। গ্যাপ তো গ্যাপই, গ্যাপের মতোই আমরা দেখব। আচ্ছা, তাহলে সেকশন 4 এর বিষয়গুলো একটু দেখে নিই যে আমাদের আগে ধরতে না পারার কারণগুলো দেখতে হবে। যে প্রধান যে ৭টা কারণ আমরা ধরতে পারি না সেটা কি? ১ নাম্বার হচ্ছে উত্তর ধরার আগেই পরের বাক্যে চলে যাই। ঠিক আছে? তাহলে আমি যখন উত্তরটা ধরবো বা গেস করব তার আগেই কি হয়? আমার মনে হয় যে পরের বাক্যতে তারা চলে যাচ্ছে, তাই না? তো সেকশন 4 এটা বুঝতে হবে। এর কারণ হচ্ছে সেকশন 4 হচ্ছে খুবই ফ্লুয়েন্ট এবং কোনো বিরতি নেই। ঠিক আছে? তো যেহেতু একই টোনে কথা বলে, অনেক সময় বোঝা যায় না যে কোন বাক্য নিয়ে আসলে বলতেছে। এই টোনটা আসলে ধরা যায় না। ঠিক আছে? তো এর সমাধানটা হচ্ছে একদম শুরুর যে ৩০ সেকেন্ডে সব প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে। তাহলে ১ম ৩০ সেকেন্ডে আমি কি করব? এই যে প্রশ্নগুলো আছে, এগুলো আমি ভালো করে পড়ে নিব। আ যেমন মূল বিষয়গুলো পড়ে নিব। সবগুলো তো পড়তে পারব না। সাপোজ খুব দ্রুত হতে হবে। তো এখানে ফর দ্য ফার্স্ট টাইম পিপল পজিশন ওয়ার ইউজড টু মেজার ইন ব্রিটেনস ড্যাশ। তাহলে পিপলদের যেই সম্পত্তিগুলো আছে এটা ব্যবহৃত হতো ব্রিটেনের কি পরিমাপ করতে? সেটা ধরতে হবে। তাহলে এখানে আমি ব্রিটেইনের কি, তাহলে এখানে এস দিয়ে এর বোঝাচ্ছে, তাই না? তাহলে এইভাবে প্রশ্ন করতে হবে যে ব্রিটেনের কি পরিমাপ করতে এটা ব্যবহার করা হতো? তাহলে এভাবে প্রশ্ন করবেন। তারপর হচ্ছে ডেভেলপমেন্টস ইন প্রোডাকশন অফ গুডস। তাহলে গুডস এর কথা বলেছে। ডেভেলপমেন্ট ইন প্রোডাকশন অফ গুডস আরেকটা বিষয় আছে, গ্রেটলি চেঞ্জড লাইভ। তাহলে কোনটা আসলে জীবনটা পরিবর্তন করেছে? এই যে ডেভেলপমেন্ট প্রোডাকশন গুডস মানে পণ্যতে, এবং আরেকটা বিষয় আছে সেটা তারা অডিওতে বলবে। তো সেই ওয়ার্ডটা আমাকে এখানে ক্যাচ করতে হবে। আচ্ছা, তার আগে আপনি এটা পড়ে নিবেন যে হেডিংসটা পড়বেন যে কি বলা হচ্ছে, যে হাউ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাফেক্টেড লাইফ ইন ব্রিটেন। যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা ব্রিটেনে কিভাবে এফেক্ট করছে বা কি প্রভাব রাখছে, এটা আপনাকে করতে হবে। আর এখানে ওয়ান ওয়ার্ড দিতে বলেছে। তো ওয়ান ওয়ার্ড দিতে বললে আপনি ধরে নিবেন যে বেশিরভাগই আপনার নাউন হবে। এটা একটা নাউন হতে পারে, এটা একটা নাউন হতে পারে। তো বেশিরভাগ মনে করেন 90% অ্যান্সার আপনার কি হবে? নাউন দেয়া হবে। মানে কোনো বস্তুবাচক বিষয় নাম হতে পারে বা কোনো কিছুর নাম হতে পারে, ঠিক আছে? এগুলো বেশিরভাগই হবে অ্যান্সার। কারণ ওয়ান ওয়ার্ড বললে বেশিরভাগই নাউন হয়। যদি নো মোর দ্যান 2 ওয়ার্ডস আসে তাহলে একটা নাউনের সঙ্গে একটা অ্যাডজেক্টিভ চলে আসতে পারে। ঠিক আছে? এভাবে আপনারা খেয়াল করবেন। ওকে। এরপরে দেখেন যে ৩০ সেকেন্ডে আমরা কি করলাম? সমস্ত প্রশ্নগুলো ওয়ান বাই ওয়ান পড়ব। এরপরে যে প্রতিটা প্রশ্নের ব্ল্যাঙ্কের টাইপ আমার কি হতে পারে? যেমন নাউন বসতে পারে, নাকি ভার্ব বসবে, নাকি নাম্বার বসবে। এগুলো আমরা একটু আগে থেকেই প্রশ্ন করে রাখবো। আবার প্রতিটি প্রশ্ন শব্দ আমরা হাইলাইট করে রাখতে পারি, যেটার কাছাকাছি উত্তর আসতে পারে। যেমন আপনি তো এই প্রশ্নগুলো অবশ্যই পড়বেন। ফর দ্য ফার্স্ট টাইম বা এগুলো তো হুবহু তারা বলবে না। তারা এগুলোর সিনোনিম বলবে। কিন্তু সাব হেডিংস আপনি বুঝতে পারবেন। যেমন 19th সেঞ্চুরি, এটা তারা স্পষ্ট বলবে। আপনি বুঝতে পারবেন যে 19th সেঞ্চুরি নিয়ে কথা বলছে। তারপরে ম্যানুফ্যাকচারিং এর কথা বলতে গেলেও আপনি বুঝতে পারবেন যে ম্যানুফ্যাকচারিং নিয়ে এখন কথা বলা শুরু করছে, তাই না? এগুলো স্পষ্ট, ট্রান্সপোর্ট নিয়ে এগুলো আপনি বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এইগুলো কিন্তু সিনোনিম আসতে পারে। যেগুলো কথা বলছি, এই যে এই তথ্যগুলো কিন্তু হুবহু নাও বলতে পারে। এগুলো সিনোনিম আসতে পারে। আচ্ছা, এরপরে দেখেন ২ নাম্বার যেটা, যে পুরোটা বুঝতে চাও ফলে ওভারলোড হয়ে যায়। আপনি পুরোটা যদি বুঝতে চান, পুরো বিষয়
অ্যাকুরেটলি বুঝতে চান সবকিছু, তো সেই ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আপনার টাইম চলে যেতে পারে। ঠিক আছে? আবার মাথায় নাও থাকতে পারে। এজন্য পুরোটা না অল্প, অল্প ছোট, ছোট মেইন পয়েন্টে আপনি দাগাবেন, যেটা আপনার মনে হয় যে এইটার তারা অন্যভাবে ঘুরিয়ে বলতে পারে এই বাক্যটা, বা এতটুকু ওয়ার্ড আমাকে ঘুরিয়ে বলতে পারে। অতটুকু পড়বেন। ঠিক আছে? পুরো বাক্যটা বুঝতে পুরো প্যাসেজটা বুঝতে গেলে সমস্যা হবে, ওভারলোড হয়ে যাবে। কারণ প্রতিটা শব্দ বুঝতে চান আপনারা অনেকেই, আসলে প্রতিটা শব্দ কিন্তু আসলে এখানে কি হয়, আপনার মূল ইনফরমেশনটা তখন কিন্তু হারিয়ে যাবে। যদি আপনি পুরো ইয়েটা বুঝতে চান। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আপনি একজন ডিটেকটিভের মতো, নট লেকচারার। লেকচারার তো কথা বলবে, আপনি হচ্ছে একজন ডিটেকটিভ। আপনি হলো খুঁজবেন, কিওয়ার্ডগুলো ধরবেন। এজন্য ফোকাসটা ওইদিকে যেন থাকে। আচ্ছা, ৩ নাম্বার হচ্ছে স্পেলিং ভুল বা অর্ধেক শব্দ শোনা। স্পেলিং ভুল বা অর্ধেক শব্দ শোনা হতে পারে, যেমন আনফ্যামিলিয়ার কিছু শব্দ বা সায়েন্টিফিক টার্মস বেশি থাকে। তাহলে স্পেলিং ভুল হতে পারে অনেক সময়, যে স্পেলিং ভুল হয় এজন্য কিন্তু নাম্বারটা কাটা যায়। বা অর্ধেক শব্দ আপনি শুনলেন, বা এখানে এর কারণটা হচ্ছে আপনার আনফ্যামিলিয়ার কিছু ওয়ার্ড বা সায়েন্টিফিক কিছু টার্ম কিন্তু সেকশন 4 এ ব্যবহার করে। ঠিক আছে? টার্ম মানে শব্দ। সো এইসব সায়েন্টিফিক শব্দ-টব্দ বেশি আসতে পারে, রিসার্চ বেসড তথ্য বেশি আসতে পারে সেকশন 4 এ। আচ্ছা, এরপরে দেখেন এর সমাধানটা হচ্ছে আপনি সেকশন 4 এ স্পেসিফিক শব্দ লিস্ট বানাতে হবে। যেমন আপনি বায়োডাইভার্সিটি বা আর্কিওলজি বা পেস্টিসাইড বা নিউট্রিশনিস্ট, মানে এখানে বিজ্ঞান ভিত্তিক কিছু আলোচনা বা আ সোশ্যাল লাইজ বা পটভূমি নিয়ে বেশি কথাবার্তা বলে। ঠিক আছে? আচ্ছা, তারপর ডেইলি ২০ টা হার্ড স্পেলিং আপনি শুনে লিখতে পারেন। ওটা আপনি যখন ক্যামব্রিজ করবেন, সেকশন 4 থেকে যেসব স্পেলিং হয় ওগুলো একবার দেখে আপনি আবার লিখবেন। ঠিক আছে? বা শুনে আপনি লিখতে পারেন। তারপর আপনি দেখতে পারেন যে আপনার অ্যান্সার বা আপনার স্পেলিং গুলো ঠিক হলো কিনা। আ আপনার স্পেলিং বেশি দেখার দরকার নেই। ক্যামব্রিজের যতগুলো আ এখন তো মনে করেন আগের মানুষের একটু সমস্যা হতো। আগের মানুষ মনে করেন সাপোজ যারা বই মাত্র ৫ টা বের হইছে, ওই ৫ টা বই দেখতো। কিন্তু আপনাদের সামনে প্রায় ২০ টা বই আছে। তাহলে ২০ টা বইয়ের যদি স্পেলিং গুলো আপনি দেখেন, আ এইগুলোই আসলে আসবে। ঠিক আছে? এর চেয়ে কঠিন কিছু আসবে না। এর ভেতর থেকেই কমন পড়ে যাবে। তো স্পেলিং নিয়ে বেশি একটা সমস্যা পড়বেন না। যেহেতু অনেকগুলো বই আছে। একেকটা বইতে কিন্তু ৪ টা টেস্ট। ৪ টা টেস্টের আবার আ ৪ টা করে আপনি যে সেকশন পাচ্ছেন, এগুলো পড়লেই কিন্তু হচ্ছে। তাহলে ৪ দুগুণে মনে করেন প্রায় ৮০ টা টেস্টের যদি স্পেলিং আপনি শুনেন বা লিখেন, তাহলে অনেক, একেকটা টেস্টে আপনার ১০ টা করে আপনি স্পেলিং গুলো করতে পারছেন। তার মানে ৮০০ শব্দ যদি আপনি একবার দেখেন, এই ৮০০ শব্দ আপনি দেখলে আপনার আর স্পেলিং ভুল হবে না। ঠিক আছে? দেখবেন জাস্ট না, আপনাকে সব আপনি জানেন অলরেডি, বাট কিছু ছোট বিষয়ের জন্য যেগুলো ভুল যায় একবার দেখলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, ৪ নাম্বার যেটা আছে সেটা কি, লেকচারার যে স্ট্রাকচার ফলো করে সেটা জানো না। ঠিক আছে? মানে যেটা সেটা আমরা জানি না যে কারণ সেকশন 4 একটা স্ট্রাকচারড মিনি লেকচার হয়। ঠিক আছে? এখানে আসলে যেই লেকচারটা দিবে আপনাকে ১ম এ ইন্ট্রোডাকশন দিবে, তারপর প্রবলেম বলবে, তারপর কিছু ডিটেইলস এক্সাম্পল দিবে। ঠিক আছে? তারপরে কিছু চ্যালেঞ্জের কথা বলবে, তারপর কনক্লুশন দিয়ে শেষ করে দিবে। এই হচ্ছে প্রত্যেকটা লেকচারের ৫ টা স্টেপ। এর প্রত্যেকটা লেকচারের ইন্ট্রোডাকশন পাবেন, প্রবলেম পাবেন, এক্সাম্পল পাবেন, চ্যালেঞ্জ পাবেন আর কনক্লুশন পাবেন। ঠিক আছে? ওকে। এরপরে দেখেন যে সঠিক শব্দ আসলে চিনতে না পারা। যেমন প্রশ্নে আপনার হাই টেম্পারেচার আছে কিন্তু অডিওতে বলল যে এক্সট্রিম হিট। তো এইজন্য আসলে আমরা অনেকে ধরতে পারি না, মিলাইতে পারি না। যদিও একই জিনিস বলেছে, এক্সট্রিম মানে যে হাই, এটাই আপনাকে বুঝতে হবে। আচ্ছা, এটা আমরা লেখা দেখলে বুঝতে পারছি কিন্তু এটা অডিও শুনে আপনাকে বুঝতে হবে। এজন্য কি করতে পারেন যে আপনি কিছু সিনোনিমের তালিকা তৈরি করতে পারেন। যখন আপনি টেস্ট দিচ্ছেন, আমি তো এটাই বলি যে এনালাইসিস করতে হবে। ঠিক আছে? আপনি সেকশন 4 একবার টেস্ট দেন। টেস্ট দিয়ে যদি আপনার দেখেন যে ভুল হচ্ছে, কেন ভুল হলো আপনি ওটা ধরতে পারলেন কিনা? বা প্রশ্নের যেই তথ্যগুলো অডিওতে কিভাবে বলা হয়েছে, এটাই আপনি এনালাইসিস করেন। যদি আপনি এটা এনালাইসিস করেন যে প্রশ্নের তথ্যগুলো অডিওতে কিভাবে বলতেছে। দেখেন এই সমস্ত তথ্য কিন্তু শুধু দেয়নি। আমি বলতেছি যে সাপোজ এই লাইনটা কি শুধু দিয়েছে? এই কথাটাই তো অডিওতে একটু অন্যভাবে বলেছে।
তো আপনি এটাই চেষ্টা করবেন বাসায় যে এই কথাটা তারা অডিওতে কিভাবে বলল। এই অ্যানালাইসিসটা যদি করেন, দেখবেন যে সেকশন 4 টা একদম ম্যাজিকের মতো আপনার হয়ে যাবে। কারণ আপনি জাস্ট কয়েকদিন করবেন, ৭-৮ দিন জাস্ট এই কাজটা করবেন যে, এই লাইনটা যে এখানে বলল, এটা অডিওতে আসলে কিভাবে বলল? সেটা আপনি স্ক্রিপ্ট খুলে দেখতে পারেন। অডিও স্ক্রিপ্ট খুলে দেখবেন যে ওই কথাটা বিস্তারিতভাবে কি বলা হয়েছে বা এই কথাটাই তারা ঘুরিয়ে কিভাবে বলল। একই জিনিস অডিওতে আমি বুঝতে পারছি না কেন? কারণ এটা প্যারাফ্রেজ করা আছে। তাহলে এই প্যারাফ্রেজ গুলোই আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এই লাইনটা তারা কিভাবে অডিওতে বলল। এই লাইনটা তারা কিভাবে অডিওতে বলল বা এতটুকু তারা অডিওতে কিভাবে বলেছে বা কিভাবে ঘুরিয়ে বলেছে। এইটা যদি এনালাইসিস করতে বসেন, সব সমস্যা আপনার খুলে যাবে। আচ্ছা, এটা করবেন। দেন হচ্ছে কোয়েশ্চেন, কোয়েশ্চেনের অডিও সিনোনিম আপনাকে দেখতে হবে। এটা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর দেখেন যে মন দিয়ে শোনেন কিন্তু আসলে উত্তর প্রেডিক্ট করতে পারেন না। এর জন্য একটা সমস্যা হবে। এজন্য আপনাকে আগেই উত্তরটা প্রেডিক্ট করতে হবে, যেটা একটু আগে বললাম। যেমন ব্রিটেনের কি পরিমাপ করা হয়? তারপরে গুডস মানে পণ্য, আরেকটা কি? এভাবে প্রশ্ন করবেন। নিজেকে প্রশ্ন করে ছেড়ে দিবেন, তাহলে আপনার উদ্দেশ্যটা বের হবে। এটা এটা কি হবে আপনার, যেমন দেখেন যে নিউ টাইপস অফ ড্যাশ, তো নতুন ধরনের কি, যেটা কিনা ইউজড করা হয়েছিল পরবর্তীতে। তাহলে নতুন টাইপ বা নতুন ধরনের কি? দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উড নট হ্যাভ হ্যাপেন্ড উইদাউট দ্য নিউ টাইপস অফ ড্যাশ। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হতো না নতুন ধরনের কি ছাড়া হতো না। এটাই হলো আপনার প্রশ্ন। তাহলে আপনি এই উত্তরটা প্রেডিক্ট করতে পারলেন। তাহলে দেখবেন যে আপনার একটা উদ্দেশ্য থাকবে। আর উদ্দেশ্য থাকলে অডিওটা যখনই বলবে আপনি অ্যান্সারটা ধরতে পারবেন, ক্যাচ করতে পারবেন। এরপরে দেখেন যে উত্তর যখন আপনি শুনছেন, তখন আপনার উত্তর শোনার সময় হালকা প্যানিক হয়ে যাওয়া কিন্তু একটা সমস্যা। ঠিক আছে? কারণ আপনি সেকশন 1 দিচ্ছেন, 2 দিচ্ছেন, 3 দিচ্ছেন। এরপরে সেকশন 4 এ এসে আবার নতুন করে একটা চাপ অনুভব করতে পারেন। ঠিক আছে? তো এখানে আসলে শেষে যেই ওই সেকশনটা থাকে, এখানে যদি আপনার বেশি চাপ মনে হয় তাহলে সমস্যা। তো এজন্য আপনাকে কি করতে হবে? নিজেকে শান্ত রাখতে হবে, কনসেনট্রেট ফোকাস করতে হবে যে কিভাবে? যে ডিপ ব্রেথ আপনি নিতে পারেন। একদম দীর্ঘ শ্বাস নিয়ে দেখবেন যেকোনো টেনশন বা যেকোনো পরিস্থিতিতে আপনার একটু নিজেকে হালকা মনে হবে। সো সেকশন 4 এ এসে আপনি ৩ টা অলরেডি দিয়েছেন। ৩ টার পর আবার সেকশন 4 যখন দিবেন, তখন কনসেনট্রেট অবশ্যই চলে যেতে পারে। এজন্য নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। সবকিছু আপনার মেধার উপর নির্ভর করছে, আপনার ফোকাসের উপর নির্ভর করছে। এজন্য নিজেকে শান্ত রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওই যে বলে যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। আর যদি তাড়াহুড়ো করেন সব ভুল হবে। আর যদি ধৈর্য নিয়ে আস্তে, আস্তে মোকাবেলা করেন তাহলে সব সমস্যার সমাধান হবে। এজন্য সেকশন 4 সাপোজ আপনার একটা ডেঞ্জার, একটা বিপদ জোন। কারণ এটা অনেক ৭-৮ মিনিটের একটা অডিও প্লে করবে, মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। ঠিক আছে? কারণ অনেকগুলো আপনি 1 দিয়েছেন, 2 দিয়েছেন, 3 দিয়েছেন। এরপরে এসে আবার সেকশন 4 দিচ্ছেন। মানে আপনাকে অনেক ক্লান্ত হতে মানে ক্লান্ত হয়ে যেতে পারেন। সো এখানে আপনি ডিপ ব্রেথ নেন, বড় করে শ্বাস নেন। একবার নেন তাহলেই হচ্ছে। দেখবেন যে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে এবং আপনি বেশি চাপ অনুভব করবেন না। সো সেকশন 4 এর আগে আপনি এই কাজটা করতে পারেন। এটা খুব ইফেক্টিভ। আচ্ছা, তাহলে আপনি ৭ দিনের একটা কাজ দিচ্ছি। সেকশন 4 আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। আপনি কি করতে পারেন? সেকশন 4 এর একটা সেট আপনি নেন, একবার শুনেন, এরপর ট্রান্সক্রিপ্ট মিলাবেন। ঠিক আছে? ১ম দিন আপনি এই কাজটা করতে পারেন। ২য় দিন যে কাজটা করবেন সেটা হলো একই টেস্ট আবার শোনেন এবং পজ দিয়ে নিজে আবার বলার চেষ্টা করেন। ঠিক আছে? মানে সেটা আপনি শুনতেছেন, এবার আপনি নিজে ওই কথাটা বলেন। যেই কথাটা সে বলল সেটা আপনি আবার বলার চেষ্টা করেন। এটা আপনার কাছে বোরিং মনে হতে পারে, বাট এটা যখন আপনি রিপিট করবেন পজ করে, করে একদম পরিচিত হয়ে যাবেন। সেকশন 4 এর সঙ্গে একদম আপনি পরিচিত হয়ে যাবেন। দেখেন মানুষ কিন্তু চাইলে সব পারে। মানুষ কি পারে না দেখেন যে কত বড়, বড় আমি যদি হিংস্র পশুকেও মানুষ বশ করে ফেলে। কারণ কি? কারণ তার সঙ্গে সে বন্ধু হয়ে যায়। বন্ধুত্বপরায়ণ আচরণ করে। তো আপনার যেহেতু একটা এক্সাম আপনার কাছে কঠিন মনে হয়, যদি আপনি এটাকে ভালো না বাসেন, তাহলে
কঠিনই হবেন বা ততক্ষণ আপনি পারবেন না। আপনি যদি মনে করেন যে কোনমতে আমি এক্সামটা দিয়ে বাঁচি, দিতে পারলে বাঁচি। এই চিন্তা থাকলে আসলে এক্সাম আপনার জন্য না। আপনি পালাতে চাচ্ছেন। এই IELTS থেকে পালাতে চাওয়া আসলে একটা বোকামি। এটাকে আরো ভালোবাসতে হবে, আরো কাছে যেতে হবে। ঠিক আছে? এটা যত দূরে, দূরে ভাববেন তত দূরে চলে যেতে থাকবে। যত ভালোবাসবেন তত আপন মনে হবে, ইজি মনে হবে। আর এটাকে আপন করার এই সিস্টেম সেটা কি? সেটা হলো একবার শুনবেন। আবার ওইটা পজ দিয়ে নিজে বলার চেষ্টা করবেন। দেখবেন যে যেই কথাটা লেকচারার বলতেছে সেটা আপনি বলতে অসুবিধা কি? সেটা আপনিও নিজে বলেন। এতে করে একটা কানেকশন তৈরি হবে। একটা বিষয় আপনার কাছে ক্লিয়ার মনে হবে যে না আমি ক্লিয়ারলি যা শুনতেছি তাই বলতেছি। দেখবেন যে অটোমেটিক আপনি কাছে চলে যাবেন। সো এখানে টাইম স্পেন্ড করতে হবে। ঠিক আছে? টাইম স্পেন্ড করবেন দেখবেন যে কাজে দিবে। এটা বেশি দিন করা লাগবে না। কয়েকদিন করেন, সমস্যা নাই। সারা জীবন করা লাগবে এমন কিছু না। ১ম দিক যারা আসলে একদম নতুন, নতুন তাদেরকে বলছি। তাদের তো গভীর হতে হবে। বইয়ের সঙ্গে কানেক্ট থাকতে হবে। এজন্য। তারপর ৩য় দিন আবার কি করবেন? নতুন একটা সেট দেন। আবার সিনোনিম ধরার চেষ্টা করেন। ওই যে আমি বললাম যে ট্রান্সক্রিপ্ট ধরে সিনোনিম গুলো মিলান। যে ওই কথাটা ওই অডিওতে কিভাবে বলে। তারপর ৪র্থ দিন কি করবেন? যে ১৫ টা ডিফিকাল্ট স্পেলিং ডিটেকশন করেন। যে আপনি শুধু স্পেলিং এর উপরই ফোকাস করেন। ঠিক আছে? যা শুনতেছেন উত্তরগুলো আপনি আ বুঝলেন। স্পেলিং গুলো দেখেন যে আপনার ধরতে পারেন কিনা। আর যদি এটা না করেন আপনি সরাসরি জাস্ট একটু প্রত্যেকটা ক্যামব্রিজ থেকে আপনি স্পেলিং গুলো দেখে নিবেন। তাহলেই হবে। এরপর হচ্ছে ৫ম দিনে যেটা করবেন সেকশন ৪ এর যেই নাউন ভার্ব লিস্ট আপনাকে বের করতে হবে। ঠিক আছে? যে কোনটা নাউন টাইপের হচ্ছে, কোনটা আপনার ভার্ব হচ্ছে। ভার্ব মানে কি? কোন কিছু কাজ করাকে ভার্ব বলতেছে। আর নাউন হচ্ছে কোন কিছুর নাম জাতীয়। এই বিষয়গুলো ডিটেক্ট করেন। তারপর হচ্ছে ৬ষ্ঠ দিনে যেটা করবেন যে একটা ফুল টেস্ট দেন। শুধু সেকশন ৪ করতে হবে ৩ বার রিপিট করে। ঠিক আছে? তারপর ৭ম দিনে যেটা করবেন নিজের ভুলগুলো লিখে এনালাইসিস করেন। কোন প্রশ্নে ভুল হলো আর কেন হলো? আর হোমওয়ার্ক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে কিনা। সো ডেইলি হোমওয়ার্ক করবেন নতুন, নতুন টেস্টে। আজকে আপনার ৩ টা হলো, কালকে ৪ টা হবে, তারপরের দিন ৫ টা, ৬ টা এভাবে করে, করে ইমপ্রুভ করেন। অন্তত যেন ৮ টা আপনার কারেক্ট হয় সেকশন ৪ থেকে। আচ্ছা, তাহলে আর যারা মানে নতুন একটু ভয় পাচ্ছেন যে কিভাবে করব? এত বড় তো আমি পারব না, ধরতে পারব না। তাহলে আগে আপনি এই ২ টা করে করেন। এই ২ টা আগে বের করার চেষ্টা করেন। মনে করেন পুরো টেস্ট দেওয়ার দরকার নেই। আগে এই ২ টা বের করেন যে ৩১ এবং ৩২ টা আমি সঠিকভাবে কারেক্ট করব। ঠিক আছে? তাহলে আপনি এই ২ টা কারেক্ট করতে যত সময় লাগে নেন। একবারে পারেন না, ২ বারে পারেন। ২ বারে পারেন না, ৩ বারে অবশ্যই পারবেন। ঠিক আছে? তো এইভাবে লিমিট করে ফেলবেন। ঠিক আছে? যার যত ইয়ে সে তত অল্প, অল্প করে করবেন। আচ্ছা, তারপরে আপনি একটু সাহস বাড়লে আপনি ৫ টা করে করেন। তারপরে আপনি পুরো ১০ টা করে করেন। ঠিক আছে? সবকিছু ধাপে, ধাপে উঠতে হবে। এখন ১০ তলা বিল্ডিং এর ছাদে যদি আপনি পৌঁছাতে হয়, প্রত্যেকটা ধাপ আপনাকে পার করতেই হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনি ছোট, ছোট স্টেপ দিয়ে আগে নিজেকে রিওয়ার্ড করতে শিখেন। তাহলে দেখবেন যে আপনি যখন একটা বিষয় আপনি কখন ফ্রাস্ট্রেটেড হন? যখন অ্যান্সার ধরতে পারেন না তখন আপনার খারাপ লাগে। কিন্তু যখন অ্যান্সার গুলো ধরতে পারবেন তখন আপনার কাছে এটা গেমস এর মতো মনে হবে, নেশা ধরে যাবে। তাহলে আপনি কি করবেন? এই কাজটা করতে গেলে আপনি ছোট, ছোট স্টেপ আগে বিজয়ী হন। ঠিক আছে? ৩১ আর ৩২ ই আপনাকে করতে হবে। আর কিচ্ছু করা লাগবে না। মনে করেন যে আর কিচ্ছু নেই। তাহলে এই ২ টা যদি পারেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে যে আমি এই ২ টা পারছি। তখন আপনার সাহস হবে যে আমি আরো ৩ টা করতে পারবো। ঠিক আছে? এভাবে করেন। আচ্ছা, তাহলে দেখেন হাউ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এফেক্টেড দ্য ব্রিটেইন তো লাইফ ইন ব্রিটেইন এই কথাটার ১ম প্রশ্ন হলো যেটা হলো ১৯ সেঞ্চুরিতে যেটা বলতেছে ১৯ শতকে যে ফর দ্য ফার্স্ট টাইম ১ম বারের মতো পিপলস মানুষের পজেশনস মানে সম্পত্তি ওয়্যার ইউজড টু ব্যবহৃত হয়েছিল মেজার করতে, পরিমাপ করতে ব্রিটেনের ড্যাশ। তাহলে ১ম বারের মতো ১৯ শতকে ১ম বারের মতো মানুষের সম্পত্তিগুলো ব্যবহার করা হয়েছিল ব্রিটেনের কি পরিমাপ করতে? ব্রিটেনের কিছু একটা পরিমাপ করার জন্য এই মানুষের সম্পদগুলো ব্যবহার করা হয়েছিল ১ম বারের মতো। তাহলে এইটা আমাকে বের করতে হবে। আমি অডিওটা প্লে করে দিব। আপনারা একটু এটা কারেক্ট করার চেষ্টা করবেন।
আমি জিজ্ঞেস করব আপনাদেরকে যে আপনারা ধরতে পারছেন কিনা। ওকে? খুব ভালো করে একটু মনোযোগ দেন। প্রশ্নটা বুঝলে কিন্তু আপনার ইজি হয়ে যাওয়ার কথা। কারণ প্রশ্ন তো আপনার এখন ক্লিয়ার যে ব্রিটেনের কিছু একটা পরিমাপ করার জন্য এই মানুষের সম্পদ ব্যবহার করা হয়েছিল। তাহলে এই কথাগুলোর আশপাশেই কিন্তু অ্যান্সারটা হবে। তাহলে দেখেন, আমি অডিওটা প্লে করে দিচ্ছি। Part 4. আমি টেনে দিচ্ছি। I'll be presenting my So questions 31 to 40. Hi everyone. In this session, I'll be presenting my research about the social history of Britain during the Industrial Revolution. I particularly looked at how ordinary lives were affected by changes that happened at that time. This was a time that saw the beginning of a new phenomenon, consumerism, where buying and selling goods became a major part of ordinary people's lives. In fact, it was in the 19th century that the quantity and quality of people's possessions was used as an indication of the wealth of the country. আচ্ছা, বলেন তো কিসের জন্য, ওই কান্ট্রির কিসের জন্য এটা ব্যবহার করা হয়েছিল? ওয়েলথ মেজারমেন্ট। রাইট। তাহলে এখানে যেটা বললো যে পিপলস পজেশন ওয়াজ ইউজড অ্যাজ অ্যান ইন্ডিকেশন অফ দ্য ওয়েলথ অফ দ্য কান্ট্রি। আচ্ছা, আমি একটু আগে দিলে বুঝতে পারবেন, যারা শুনতে পাননি দেখেন। Where buying and selling goods became a major part of ordinary people's lives. In fact, it was in the 19th century that the quantity and quality of people's possessions was used as an indication of the wealth of the country. তাহলে দেখেন এখানে যে কোয়ান্টিটি মানে পরিমাণ এবং কোয়ালিটিটা পিপলস পজিশন মানুষের সম্পত্তি পরিমাপ করা হয়ে ব্যবহার করা হয়েছিল ইন্ডিকেশন করতে দ্য ওয়েলথ অফ দ্য কান্ট্রি, ওই কান্ট্রির ওয়েলথটাকে চিহ্নিত করতে। ঠিক আছে, তার মানে ব্রিটেনের ওয়েলথটাকে তারা জানতে চাচ্ছিল যে তাদের কত সম্পদ আছে, তো এই বিষয়টাকে নির্দেশ করছে। সো ওয়েলথ হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, ওয়েলথ স্পেলিং বলেন, কেউ একজন বলেন। WEALTH। WEALTH। ওকে, ওয়েলথ। আচ্ছা, স্পেলিং যেন ভুল না যায়। এরপরে দেখেন ওকে, এরপরে দেখেন যে ডেভেলপমেন্টস ইন প্রোডাকশন। তাহলে ডেভেলপমেন্টস ইন প্রোডাকশন অফ গুডস, তাহলে অফ কিসের কিসের, একটা গুডস পণ্যর কথা বলছে, আর একটা হলো ড্যাশ যেটা আমরা জানি না, সেটা কি করেছে, গ্রেটলি চেঞ্জ করেছে জীবনযাত্রা, লাইভস। তাহলে কোন দুইটা জিনিস চেঞ্জ করেছে? একটা হলো গুডস, এটা হুবহু বলতে পারে, আবার সিনোনিম আকারেও বলতে পারে। আর একটা জিনিস বলবে, সেটা কি, সেটা আমরা ধরার চেষ্টা করব। কোন দুইটা জিনিস চেঞ্জ করেছে দেখেন। Before this, the vast majority of people had very few possessions, but all that was changed by the Industrial Revolution. This was the era from the mid-18th to the late 19th century, when improvements in how goods were made, as well as in technology, triggered massive social changes. আচ্ছা, গুডসের সঙ্গে টেকনোলজি অ্যাজ ওয়েল অ্যাজ ইন টেকনোলজি, তাই তো? এটা ট্রিগার্ড করেছে ম্যাসিভ সোশ্যাল চেঞ্জেস। আচ্ছা, তাহলে হাউ গুডস, দেখেন খুব দ্রুত বলেছে, আমি আবার দিচ্ছি, দেখেন। The era from the mid-18th to the late 19th century, when improvements in how goods were made, as well as in technology, triggered massive social changes. আচ্ছা, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ ইন টেকনোলজির কথা বলেছে। ওকে, স্পেলিং বলেন। আচ্ছা, একজন বলেন, একজন। TECH হ্যাঁ, তারপর NOLOGY LOGY। ওকে, আচ্ছা, এরপরে দেখেন যে মেইন এরিয়াজ অফ চেঞ্জ ম্যানুফ্যাকচারিং, এখানে বলছে ম্যানুফ্যাকচারিং নিয়ে কথা বলবে।
দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন উড নট হ্যাভ হ্যাপেন্ড, ঘটতো না, উইদাউট, উইদাউট মানে ছাড়া, দ্য নিউ টাইপস অফ ড্যাশ, তাহলে কি ছাড়া আসলে ঘটতো না সেই কথাটা বলবে, নতুন কি ধরন বা কি টাইপ, নতুন ধরনের কি ছাড়া ঘটতো না। আচ্ছা, তো এইভাবে প্রশ্ন করে রাখলে আমাদের জন্য এটা ইজি হবে। তো দেখেন, that transformed life for just about everybody in several key areas. First, let's look at manufacturing. When it comes to manufacturing, we tend to think of the Industrial Revolution in images of steam engines and coal. And it's true that the Industrial Revolution couldn't have taken place at all if it weren't for these new sources of power. আচ্ছা, তাহলে নতুন Power. সোর্স বলেছে, নিউ সোর্স অফ পাওয়ারের কথা Power. বললো, তাহলে এইখানে Steam বলছে engine. নিউ টাইপস অফ পাওয়ার হতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে POWER। আচ্ছা, এরপরে দেখেন, দ্য লিডিং ইন্ডাস্ট্রি ওয়াজ, দ্য লিডিং ইন্ডাস্ট্রি ওয়াজ, কোন লিডিং ইন্ডাস্ট্রি কি ছিল, এবং ব্রেকেটে বলেছে যে ইট প্রোডাক্টস বিকাম ওয়াইডলি অ্যাভেলেবেল, তাহলে এর প্রোডাক্টটা কি ছিল, সারা বিশ্বে বিদ্যমান ছিল, ওকে, পাওয়া যেত। তাহলে লিডিং ইন্ডাস্ট্রি কোনটা ছিল সেটা আপনাকে বলতে হবে। সো ম্যানুফ্যাকচারিং এর ভেতরে কিন্তু এই সব উত্তর আমরা পাচ্ছি, এটা আমরা স্পষ্ট বুঝেছি, কারণ ম্যানুফ্যাকচারিং কথাটা বারবার বলেছে। এরপর দেখেন লিডিং ইন্ডাস্ট্রি কোনটা ছিল সেটা আপনাকে বের করতে হবে। লিডিং ইন্ডাস্ট্রি, হ্যাঁ, সর্বোচ্চ শিখরে কোন ইন্ডাস্ট্রি ছিল সেটা বের করবেন। They marked an important shift away from the traditional watermills and windmills that had dominated before this. The most advanced industry for much of the 19th century was textiles. This meant that fashion আচ্ছা, Textile. টেক্সটাইল, টেক্সটাইলস, রাইট, কারণ এখানে বলছে দ্য মোস্ট অ্যাডভান্সড ইন্ডাস্ট্রি ফর মার্চ 19th সেঞ্চুরি ওয়াজ টেক্সটাইলস, তাহলে টেক্সটাইল হচ্ছে সর্বোচ্চ অ্যাডভান্সড ইন্ডাস্ট্রি ছিল। অ্যাডভান্স বলতেই হচ্ছে এখানে আপনার এটা বোঝাচ্ছে যে লিডিং ইন্ডাস্ট্রি, ঠিক আছে, আর অ্যাডভান্স, মোস্ট অ্যাডভান্সড ইন্ডাস্ট্রি একই কথা। আচ্ছা, এরপরে হয়তো বলবে এটা ওয়াইডলি অ্যাভেলেবেল ছিল, বাট অতটুকু যাওয়ার দরকার নেই, আমরা নির্দিষ্ট করে একটা জানতে পেলাম সেটা হলো টেক্সটাইল। আচ্ছা, এটা স্পেলিং বলতে পারবেন কেউ? TAXTILE. শিওর থাকলে বলবেন, হ্যাঁ, EX TEX, তারপর TILE. TILE. TILE, এস আছে, হ্যাঁ, এস দিতে হবে, ঠিক আছে, টেক্সটাইলস। ওকে, এরপর দেখেন নিউ ড্যাশ মেড ফ্যাক্টরিজ আর নেসেসারি অ্যান্ড সো মোর পিপল মুভড ইনটু টাউন, তাহলে নিউ ড্যাশ মেড, দেখেন নিউ মানে নতুন, ড্যাশ মেড ফ্যাক্টরিজ তৈরি করেছে, ফ্যাক্টরিজ যেটাকে নেসেসারি অ্যান্ড সো মোর পিপল মুভড ইনটু টাউনস, তাহলে নতুন কি তৈরি করেছে, নতুন ড্যাশ কি করেছে, নতুন ধরনের কি তৈরি করেছে যেটা কিনা অনেক ইয়ে আপনাকে নেসেসারি, যেটা কিনা ফ্যাক্টরির জন্য প্রয়োজন ছিল, এবং মোর পিপল মুভড করেছিল টাউনে, তাহলে নতুন ড্যাশ, খেয়াল করবেন, তাহলে নিউ এর একটা সিনোনিম আসতে পারে অথবা হুবহু বলতে পারে, এরপর পর যে ওয়ার্ডটা বলবে সেটা আপনি গ্র্যাব করবেন। fashionable fabrics and lace and ribbons were made available to everyone. Before the Industrial Revolution, most people made goods to sell in small workshops, often in their own homes. But enormous new machines were now being created that could produce the goods faster and on a larger scale, and these required a lot more space. So large আচ্ছা, New machine. নিউ মেশিনস এর কথা বলেছে, বাট এনার্মাস নিউ মেশিন মানে বিশাল বিশাল নতুন মেশিন কি করেছে, ক্রিয়েট করেছে, প্রডিউস গুডগুলোকে আরো লার্জ স্কেলে প্রোভাইড করেছে, এবং অনেক মানুষ কি করেছে ওইখানে প্রয়োজন ছিল ওইখানে। সো এখানে কি হচ্ছে, মেশিনস এর কথা বলা হচ্ছে, তাহলে মেশিনস হচ্ছে আমার অ্যান্সার, এটা নিউ এর পর পরেই বলছে।
তাহলে মেশিন স্পেলিংটা বলেন। MACHIN. MACHINES। NES. আচ্ছা, মেশিনস। ওকে, এরপরে দেখেন যে ট্রান্সপোর্ট থেকে প্রশ্ন করতেছে যে দ্য রেলওয়ে টুক দ্য প্লেস। আচ্ছা, এই কথাগুলো বলবে, এটা দরকার নেই আমাদের। কিন্তু এই কথার পরপরই এইগুলো আসবে যে রেলওয়ে টুক প্লেস অফ দ্য ক্যানালস বিকজ অফ দ্য নিউ ট্রান্সপোর্ট গ্রেট অ্যাক্সেস টু ড্যাশ। তো কিসের অ্যাক্সেস দিয়েছে? মেড পিপল মোর অ্যাওয়ার হোয়াট দে কুড বাই ইন শপস। আর একটা বলেছে যে হোয়েন শপিং পিপল ওয়ার নট লিমিটেড টু বাইং ড্যাশ গুডস। কি ধরনের পণ্য, এটা কি ধরনের পণ্য এটা বের করতে হবে। আরেকটা হচ্ছে বা কেমন পণ্য এটা ইয়ে করতে হবে। আরেকটা হচ্ছে আপনার গ্রেট অ্যাক্সেস টু ড্যাশ। তাহলে গ্রেটার অ্যাক্সেস টু ড্যাশ। তো গ্রেটার বলতে যে আরো বেশি যেই অ্যাক্সেসটা দিচ্ছিল সেটা কিসের? টু মানে কি, কিসের কিসের কোনো একটা কিছুর গ্রেটার অ্যাক্সেস দিচ্ছিল বা পাওয়া যাচ্ছিল, যেটা অনেক বেশি পাওয়া যাচ্ছিল সেটা আপনাকে বের করতে হবে। এবং যেটা কিনা মানুষকে কি করেছিল, এমন কিছু বিষয় যেটা কিনা মানুষকে আরো সচেতন করেছিল অফ হোয়াট দে কুড বাই ইন শপস, যা তারা এটা দোকানে কিনতে পারে। ওকে, তাহলে ট্রান্সপোর্ট থেকে দেখেন যে কি কথা বলে, এটা আমরা একটু দেখি, খেয়াল করি। Factories were built, replacing the workshops and forcing workers to travel to work. In fact, large numbers of people migrated from villages into towns as a result. আরেকটা হচ্ছে যে যেমন দেখেন এই কথাটা As well আসতে as অনেক সময় লাগতে manufacturing, পারে। there were new technologies in transport, contributing to the growth of consumerism. The horse-drawn stagecoaches and carts of the 18th century, which carried very few people and goods and travelled slowly along poorly surfaced roads, were gradually replaced by the numerous canals that were constructed. These were particularly important for the transportation of goods. The canals gradually fell out of use, though, as railways were developed, becoming the main way of moving goods and people from one end of the country to the other. And the goods they moved weren't just coal, iron, clothes, and so on. Significantly, they included newspapers, which meant that thousands of people were not only more knowledgeable about what was going on in the country, but could আচ্ছা, কোন প্রোডাক্টের কথা বললো বলেন তো এটা? newspaper, হ্যাঁ, দে ইনক্লুডেড নিউজ পেপার, যেটা কিনা থাউজেন্ড অফ পিপল শুধু নলেজেবলই হচ্ছিল না, বরং তারা জানতে পারছিল যে দেশে কি ঘটছে। ওকে, আচ্ছা আচ্ছা, তারপরে আবার দেশে কি কি পাওয়া যাচ্ছে, কোন পণ্য পাওয়া যাচ্ছে, এটাই বলতেছে তারা আসলে বাই কি করতে পারে। তার মানে এটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেহেতু বলছে, তার মানে এখানে একটা গ্রেটার অ্যাক্সেস টু নিউজ পেপার। তো নিউজ পেপার অ্যাভেলেবেলের কারণে কি হচ্ছে, মানুষ আরো অ্যাওয়ার হচ্ছে, আরো মানুষ কি কি কিনতে পারে শপে। যেমন একটা অ্যাডভার্টাইজ করে, যে একটা পেপারে অ্যাডভার্টাইজ করা হতো আগে বেশি, যে কোন পণ্য বাজারে আছে কি নেই, এটা নিয়ে। তার মানে এখানে আমার নিউজ পেপারটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট একটা প্রোডাক্ট, সো নিউজ পেপার হচ্ছে এখানে অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে দেখেন যে ওয়েন শপিং পিপল ওয়ার নট লিমিটেড টু বাইং ড্যাশ গুডস। তো যখন তারা শপ করছিল, পিপল কি ছিল না, শুধুমাত্র লিমিটেড বা সীমাবদ্ধ ছিল না কিনতে ড্যাশ গুড। তাহলে যখন তারা শপিং করছিল তখন কি হচ্ছে, যে মানুষেরা সীমাবদ্ধতায় ছিল না, কোনো বাধাবাধকতা বা বাধ্যবাধকতায় ছিল না যে বাইং করতে হবে, কিনতে হবে ড্যাশ গুড। কেমন গুড? গুড মানে পণ্য। তাহলে কিসের পণ্যতে সীমাবদ্ধ ছিল না দেখবেন। also read about what was available in the shops, and that encouraged them to buy more. So faster forms of transport resulted in distribution becoming far more efficient. Goods could now be sold all over the country instead of just in the local market. আচ্ছা, তাহলে কি হবে বলেন তো? লোকাল মার্কেটের কথা বলছে, তার মানে লোকাল গুডস মানে স্থানীয় যেসব পণ্য, ঠিক আছে, এটার কথা বলতেছে।
তো এইটা এভাবে বললো যে গুডস কুড বি নাও সোল্ড অল ওভার দ্য কান্ট্রি ইনস্টেড জাস্ট দ্য লোকাল মার্কেট। ঠিক আছে, তো লোকাল মার্কেটে লোকাল গুডই তো পাওয়া যাবে। সো এই কথাটা বলছে যে তারা শুধু এটার ভিতরে সীমাবদ্ধ ছিল না, কারণ এটা সারা কান্ট্রিতেই আসলে বিক্রি হচ্ছিল। ওকে, তাহলে ইনস্টেড অফ জাস্ট দ্য লোকাল মার্কেটের কথা বলছে, তার মানে লোকাল পণ্যর কথা বলতেছে। তাহলে হোয়েন শপিং পিপল আর নট লিমিটেড টু বাইং লোকাল গুডস, লোকাল গুডস হবে। ওকে, এরপরে দেখেন যে রিটেইলিং আছে খুচরা, খুচরা যে বিষয়টা, তো এইটা কথা যেমন দেখেন যে এই লাইনটা আসতে কিন্তু অনেক সময় লেগেছে, কারণ এটা একটা ওয়ার্ড ছিল, এই কথাটা কিন্তু তারা বলবে, এটা নিয়ে কিন্তু সামারি তারা বলবে, আবার এটা নিয়েও কিন্তু বিস্তারিত সামারি বা একটু সম্প্রসারণ করে বলবে। তারপরে দেখবেন যে এইখানে আসবে যে দ্য ডিসপ্লে অফ দ্য গুডস ওয়ার মোর ভিজিবল, তাহলে ডিসপ্লেজ অফ গুডস ওয়ার মোর ভিজিবল, এখানে দুইটা পয়েন্ট করেছে যে ইনসাইড স্টোরস বিকজ অফ বেটার ড্যাশ, তাহলে স্টোরস মানে যেসব দোকানগুলোতে বা ভেতরের দোকানগুলো আসলে আরো বেটার কি ছিল, কেমন ছিল দেখতে বা কি ধরনের ছিল, বেটার কি করা হয়েছিল, কোনো একটু করার কারণে ভালো দেখা যাচ্ছিল হয়তো, এটা হতে পারে ডেকোরেশন অথবা অন্য কিছু বলতে পারে, যেটা বলে সেটা আপনি অ্যান্সার হিসেবে নেবেন। আবার দেখবেন যে আউটসাইড স্টোরস কেন ভিজিবল হচ্ছিল, কারণ বিকজ এর কারণ ড্যাশ ওয়ার বিগার, কোনটা আরো বড় ছিল, কোন বিষয়টা একটু বড় থাকার কারণে আরো ভিজিবল হচ্ছিল, আর সবগুলোর ভেতরে কি করা হয়েছিল যার কারণে আরো ভালো দেখা যাচ্ছিল। তাহলে এই দুইটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আগে এই দুটো বের করেন যে ইনসাইড স্টোরস কেন ভালো কি ছিল, দেখেন। The third main area that saw changes that contributed to consumerism was retailing. The number and quality of shops grew rapidly, and in particular, small shops suffered as customers flocked to the growing number of department stores, a form of retailing that was new in the 19th century. The entrepreneurs who opened these found new ways to stock them with goods and to attract customers. For instance, improved lighting inside greatly increased the visibility of the goods for sale. আচ্ছা, কোনটা Lighting. ছিল? লাইটিং Improved lighting inside greatly increased the visibility of the goods for sale. তাহলে এই পণ্যগুলো কেন আরো ভালো দেখা যাচ্ছিল, কারণ তারা ইমপ্রুভ করেছিল লাইটিংটা ইনসাইডে, ভেতরে। আর এখানে বলছে ইমপ্রুভড এর একটা সিনোনিম পেলাম বেটার, বেটার একই কথা বলছে, তার মানে লাইটিংটা তারা ভালো করেছিল। ওকে, তাহলে লাইটিংটা লিখে দিবেন। এরপরে আউটসাইড স্টোরস টা আসলে কেন আরো বেশি কি ছিল, কোনটা আরো বড় ছিল, কোন জিনিসটা বড় থাকার কারণে আউটসাইডের স্টোরগুলোতে কোন জিনিসটা বড় থাকার কারণে পণ্যগুলো দেখা যাচ্ছিল, দেখবেন। Another development that made goods more visible from outside resulted from the use of plate glass, which made it possible for windows to be much larger than previously. New ways of আচ্ছা, উইন্ডো উইন্ডোজ, রাইট, উইন্ডোজ টু বি মাচ লার্জার দ্যান প্রিভিয়াসলি, অর্থাৎ উইন্ডোগুলো কিন্তু আগের চেয়ে বড় ছিল। তাহলে উইন্ডোজ হচ্ছে আপনার অ্যান্সার, উইন্ডোজ আপনি লিখে দিবেন এখানে। আচ্ছা, এরপরে দেখেন যে ড্যাশ দ্যাট ওয়াজ persuasive become much more common, persuasive became much more common। তাহলে দেখেন যে এইখানে যে বিষয়টা বলেছে আপনার, যে কোন বিষয়টা আসলে খুব কমন হয়ে গেছিল, ঠিক আছে, মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় কোন বিষয়টা আসলে কমন হয়ে গেছিল সেটা একটু দেখেন, কোনটা বেশি ওই সময়কার কমন ছিল, দেখেন। promoting goods were introduced too. Previously, the focus had been on informing potential customers about the availability of goods. Now, there was an explosion in advertising trying to persuade people to go shopping.
আচ্ছা Advertising. অ্যাডভার্টাইজিং এক্সপ্লোশন ছিল ইন অ্যাডভার্টাইজিংটা, ঠিক আছে? অ্যাডভার্টাইজিং যে যার কারণে মানুষ কি যাচ্ছিল শপিংয়ে, শপিংয়ে, হ্যাঁ, শপিংয়ে যাচ্ছিল কেন? কারণ অ্যাডভার্টাইজিং তাদেরকে নিয়ে যাচ্ছিল বা তাদেরকে পুশ আপ করছিল, যে আরো কিনতে বাধ্য করছিল, এরকম কিছু। তাহলে আপনি এখানে অ্যাডভার্টাইজিং দিতে পারেন, ওকে? আচ্ছা, এখন দেখেন মূল কথাটা কি? মূল কথা হচ্ছে এই যে এই তথ্যগুলো বলতেছে এরা, এই তথ্য আপনি কিভাবে ধরতে পারবেন? আপনি ধরতে পারবেন, ইজি মনে হবে তখনই যখন এই যে এই তথ্যগুলো আপনার কাছে ইজি মনে হবে। মানে এই যে এই টোটাল বিষয়টা আপনার কাছে যখন সহজ মনে হবে, মানে আপনি পুরো লাইনটা যখন বুঝতে পারবেন, একটা উদ্দেশ্য বুঝতে পারবেন যে কি তারা চাচ্ছে। এই লাইনগুলো যখন, তার মানে আপনাকে ইমপ্রুভ করতে হবে হলো দ্রুত প্রশ্ন পড়ে ফেলার ক্ষমতাটা বৃদ্ধি করতে হবে। যতই বলেন যে আপনার লিসেনিং স্কিল বৃদ্ধির চেয়ে আপনার গুরুত্বপূর্ণ হলো প্রশ্নটা বোঝা। কম বেশি সবাই কিন্তু অলরেডি বুঝতে পারি যে তারা অডিওতে কি বলছে। এটা আমরা সবই বুঝতে পারি। কিন্তু প্রশ্নটা না বোঝার কারণে এই সমস্যাটা হয়, অ্যান্সারটা ধরা যায় না অনেক সময়, ঠিক আছে? আমি মানছি যে আপনার 10 এ 10 না হোক, 8 টা তো আপনি ধরতে পারবেন। 2 টা আপনি মনে করেন যে আপনার একটু মিস হয়ে গেছে, হোক। ওই 2 টা একটু কঠিন ছিল বা মনে হতেই পারে। কিন্তু 8 টা তো অন্তত আপনার ধরা উচিত। আর এই 8 টা আপনি তখনই ধরতে পারবেন যখন এই যে এই তথ্যগুলো আপনি ভালো করে বুঝতে পারবেন, ঠিক আছে? ড্যাশের আগ পর্যন্ত তথ্যগুলো ভালো করে বুঝতে হবে। ড্যাশের আগ পর্যন্ত তথ্যগুলো বারবার বুঝতে হবে, ঠিক আছে? তো এইটা আপনি গুরুত্ব দেন, এইখানে গুরুত্ব দেন, লিডিং ইন্ডাস্ট্রিতে গুরুত্ব দেন। তাহলে হ্যাপেন্ড উইদাউট নিউ টাইপ অফ ড্যাশ, এটাতে গুরুত্ব দেন। গ্রেটার অ্যাক্সেসে গুরুত্ব দেন। তারপর লিমিটেড, নট লিমিটেড বাইং ড্যাশে গুরুত্ব দেন, ঠিক আছে? বেটারে গুরুত্ব দেন। তাহলে বিকজে গুরুত্ব দেন। বিগার, কোনটা বিগার ছিল, হ্যাঁ, এটার গুরুত্ব দেন। যে ড্যাশ দ্যাট ওয়াজ পারসিভড বিকাম মাচ মোর কমনে গুরুত্ব দেন, ঠিক আছে? তার মানে কোথায় কোথায় গুরুত্ব দিতে হবে, মানে পুরোটাই আপনি পড়েন, কিন্তু এইটাই আপনি বলবো যে এই তথ্য, এই 10টা তথ্য যেন আপনি দ্রুত পড়ে ফেলতে পারেন। এইটাই আপনি ইমপ্রুভ করেন বাসায়। এইটা যদি আপনি ইমপ্রুভ করতে পারেন যে আপনি এক মানে 30-40 সেকেন্ড আপনি সময় পাবেন। এর চেয়ে বেশি পাবেন, কারণ দেখেন আমি বলি, আপনার অডিওটা যখন তারা প্লে করবে, আমি একটু দেখাচ্ছি। আপনাদেরকে সরাসরি দেখালে বুঝতে পারবেন যে এখানে শুধু 30 সেকেন্ড আমি পাচ্ছি না, আমি কিন্তু আরো বেশি সময় পাচ্ছি। আচ্ছা, যেমন দেখেন এইখানে আমার অডিওটা দেখেন কত মিনিটের, 7 মিনিট 47 সেকেন্ড। তাহলে 7 মিনিট 47 সেকেন্ডের অডিও। তাহলে এই যে এই পার্ট আপনি যখন মনে করেন পার্ট 3 দিলেন, এই যে পার্ট 3 টা আপনি দিয়ে যখন শেষ করবেন, এইটা চেক করার জন্য আপনাকে 30 সেকেন্ড সময় দিবে। এখন এই 30 সেকেন্ড আপনি এখানে টাইম না দিয়ে এইখানে আপনি টাইম দেন। ওই 30 সেকেন্ড এইখানে আপনি আনেন। ওই 30 সেকেন্ডের ভিতর হয়তো আপনি এই 3টা পড়ে ফেলতে পারবেন, ঠিক আছে? এই 3টা আপনি পড়ে ফেলতে পারবেন। আচ্ছা, বাকি যে দেখেন এইখানে যদি 4. আমি, এই দেখেন কত কথা বলে। You will hear a history student giving part of a presentation about changes in British society in the 19th century. দেখেন এই পরিচয় করায় দিতে দিতে কথা বলতে বলতে মূল অডিও শুরু হতে হতে প্রায় 1.5 মিনিট এখানে চলে যাবে। তার মানে আগের 30 সেকেন্ড আর এখানের 1.5 মিনিট, আপনার তো এই 1.5 মিনিট শোনার দরকার নেই, গাবাবে। এই গাবানো তো আপনার দরকার নেই। আপনার দরকার হচ্ছে টাইম। এই 2 মিনিটের ভেতরে আপনি 10টা কি পড়ে ফেলতে পারবেন না? এই 10টা ভালো করে বুঝতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি যদি 10টা না পারেন, প্রথম 8টা ভালো করে পড়েন বা 5টা ভালো করে পড়েন, ঠিক আছে? তাহলেও হবে। তাহলেও দেখবেন যে অনেক নাম্বার আপনি এগিয়ে যাচ্ছেন। তো 2টা মিনিট আপনি সময় পাচ্ছেন, নট 30 সেকেন্ড। 30 সেকেন্ড তো আমাদের লিগ্যালি টাইম, বাট আমরা তো ওইখান থেকে কিছু 30 সেকেন্ড নিলাম, আবার নিজের শুরু করতে করতেই অনেক প্যাচ দিবে। যেমন দেখেন এটা শুরু করতে First- করতে প্রায় এই যে অনেক সময় তারা দিবে, অনেক সময় দিতে দিতে এইখান This থেকে was a শুরু touch হয়েছে। about the social. Listen carefully এই যে and দেখেন, answer questions 31 to 40. এই যে 1 মিনিট 15 সেকেন্ড হয়ে গেছে। তাহলে
এই পর্যন্ত আসতে, আসতে আপনি কিন্তু টাইম পেয়ে যাচ্ছেন। তাহলে এই টাইমটা আপনার বেশি মনোযোগ নষ্ট করে দিবে, এইগুলো তো আপনার দরকার নেই। আপনি আনুমানিক একটা টাইম নিয়ে দেখবেন যে আপনি নির্দ্বিধায় আপনি এটা পড়তে থাকবেন। প্রশ্নটা আপনি বুঝতে থাকবেন। প্রশ্নটা বুঝলে অ্যান্সারটা ধরতে পারবেন। আদারওয়াইজ যতই আপনি স্কিল ডেভেলপ করেন না কেন, প্রশ্ন না বুঝলে কিচ্ছুই আপনার আসবে না, হবে না। ঠিক আছে? তো একবার আপনাকে অন্তত ভালো করে পড়ে ফেলতে হবে, তারপরে আপনি আবার লাইন বাই লাইন ফোকাস করেন, তখন হবে ঠিকঠাক, তখন হবে। ঠিক আছে? কিন্তু একবার অন্তত আপনাকে পড়ে ফেলতে হবে। ওকে, তাহলে এই কাজটা একটু করবেন। আপনি বাসায় আগে দেখেন, আপনার তো বাসায় আর টাইম, আমি বলছি বাসায় তো আর আপনি এক্সামের মতো টাইম দেওয়ার দরকার নেই যে 2 মিনিট। আপনি 5 মিনিট ধরে বুঝেন আগে। আপনি 5 মিনিট ধরে প্রশ্নটা বুঝেন, তারপরে আপনি টেস্ট দেন। বা 10 মিনিট লাগলে 10 মিনিট ধরে আপনি 10টা প্রশ্ন বুঝেন। আগে দেখেন যে এটা হয় কিনা। আস্তে, আস্তে টাইম কমায় আনেন। প্রশ্নটা পড়ার টাইমটা কমাতে হবে আস্তে, আস্তে। দ্রুত টাইমে এইটা অনেকে করে না। এটা হলো একটা হিডেন বিষয়। এটা অনেকে করে না বিধায় কিন্তু হয় না। সো এটা করতে হবে আপনাকে। এই কাজটা করেন, দেখবেন যে সেকশন 4 এ ইমপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনারা এই সপ্তাহে যেই সব লিসেনিং আমরা করলাম, A to Z কমপ্লিট করবেন। কালকের দিন টাইম আছে, কালকে পরের দিনও টাইম আছে। শুক্র, শনিবার শুধু লিসেনিং নিয়েই পড়ে থাকেন। ঠিক আছে? এরপর আমরা স্পিকিংটা ধরবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা রবিবারে আবার ক্লাস করব। ইনশাআল্লাহ রবিবার 10টার দিকে জয়েন হয়ে যাবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।